আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে বিজ্ঞানের তৃতীয় অধ্যায়টা পড়বো আমরা। একদম ছোট্ট এবং ইজি একটা অধ্যায়, বেশিক্ষণ টাইম লাগবে না। তোমাদের হচ্ছে যে খাতা কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে? এখানে সুন্দর মতো স্লাইড আমি গুছিয়ে রাখছি, তোমাকে বুঝাই দিব কোন ওয়ার্ডটার মানে কি, কোন জিনিসটার মানে কি, কোন টপিকটার মানে কি, তুমি বুঝবা দেন লিখবা, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখো অধ্যায়ের নাম কি, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। আচ্ছা, এবার একটু আমরা দেখিনি যে এই অধ্যায়ে আমাদেরকে কি কি নিয়ে পড়তে হবে। যেমন আমাদেরকে পড়তে হবে কোষ কি। ওয়েট এ সেকেন্ড, আমাদেরকে পড়তে হবে যে কোষ কি, অণুবীক্ষণ যন্ত্র, তারপর কোষের প্রকারভেদ আছে, কোষের গঠন, কোষের গঠন মানে বুঝাচ্ছে যে কোষের ভিতর কি কি আছে বা দেখতে কেমন এই টাইপের। তারপর নিউক্লিয়াস নামক একটা জিনিস আছে, এটা কি, এটা চিত্র, তারপর এটারও গঠন পড়তে হবে। তারপর জীবদেহে কোষের ভূমিকা, মানে জীবদেহের মধ্যে কোষের গুরুত্ব বা ভূমিকা আর কি। দেখো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে কোষ কি। আমাদেরকে যদি কোশ্চেন আসে কোষ কি, তাহলে বলবা যে জীবদেহের গঠন ও কাজের একই হচ্ছে যে কোষ। আচ্ছা, কোষ মানে কি? দেখো তোমরা অলরেডি জানো হয়তো যে আমাদের শরীরে যা কিছু আছে, আমাদের শরীর বলতে কি, আমরা তো প্রাণী না? তো আমাদের মতো যত প্রাণী আছে, এই প্রাণীদের শরীরের সবকিছুই ছোট ছোট কোষ নিয়ে গঠিত হয়, ঠিক আছে? বুঝতে পারছি আশা করি। আমাদের শরীরে চোখ, নাক, চুল, নখ যা আছে সবকিছু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কোষ নিয়ে গঠিত। কোষের সংখ্যা অনেক, কোটি কোটি লাখ লাখ, ঠিক আছে? আরো বেশি। এগুলো আমরা কখনো খালি চোখে দেখতে পাবো না এবং গুনতেও পারবো না, কিন্তু আমাদের শরীরে আছে। অনেকগুলো ছোট ছোট কোষ মিলে আমাদের এই শরীরে সবকিছু গঠিত হয়েছে, ঠিক আছে? তাহলে কোষ কি বুঝছো আশা করি। এবার দেখি কোষ সর্বপ্রথম কোন বিজ্ঞানী মানে দেখতে পাচ্ছে বা আবিষ্কার করছে। তো এই জিনিসটা হচ্ছে যে 1665 সালে, 1665 সালে সালটা মুখস্থ রাখবা। নাম কি বিজ্ঞানী? 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক, তিনি বোতলের ছিপি পরীক্ষা করতেছিল, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বোতলের ছিপি পরীক্ষা করতেছিল। ওই সময় তিনি বোতলের ছিপির মধ্যে, মানে বোতলের ঢাকনার মধ্যে মৌচাকের মতো কিছু একটা দেখতে পাচ্ছে। মৌচাক বলতে বুঝাচ্ছে মৌমাছির বাসা, মৌমাছির বাসার মতো কিছু জিনিস দেখতে পাচ্ছে। ওগুলাই ছিল যে কোষ, বুঝছো? উনিও ওই সর্বপ্রথম কোষ দেখতে পাচ্ছে এই বোতলের ছিপির মধ্যে। বোতলের ছিপির মধ্যে কেমনে কোষ দেখছে উনি? আসলে ওই বোতলের ছিপির মধ্যে অন্যান্য টাইপের ব্যাকটেরিয়া টাইপের বা অন্যান্য প্রাণীদের কোষ লেগেছিল আর কি। তো উনি ওটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার সময় দেখতে পাচ্ছিল। এটা ছিল ইতিহাস। তারপর আরেকটা জিনিস দেখো, কোষ হচ্ছে আণুবীক্ষণিক যন্ত্র। আণুবীক্ষণিক যন্ত্র মানে কি? অনেক ছোট, এটাকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্র লাগবে, ঠিক আছে? তাইলে অণুবীক্ষণ যন্ত্র নিয়ে এবার পড়তে হবে, যেহেতু এটা আণুবীক্ষণিক যন্ত্র। এই যে খেয়াল করো, আণুবীক্ষণিক যন্ত্র, তাইলে আণুবীক্ষণিক বস্তু কোষ, তাইলে এটাকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্র লাগবে। তাহলে দেখো অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র কি করে? অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখায়, বুঝলাম। সর্বপ্রথম এর আবিষ্কার হয় 16 শতাব্দীতে, মানে 16 বলতে বোঝাচ্ছে আর কি 1600 শতাব্দীতে। পরবর্তীতে অ্যান্টনি ফন লিউয়েন হুক নামক একজন বিজ্ঞানী, উনি এই অণুবীক্ষণ যন্ত্রের মানে আবিষ্কারে আরো উন্নত করছে আর কি জিনিসটাকে। আগে আবিষ্কার হয়েছিল, ধরো অত উন্নত ছিল না, উনি পরবর্তীতে আরো এটা জিনিসটাকে উন্নত করছে, ঠিক আছে? তাহলে দুটো জিনিস গেলে এবার দেখো কিছু কোশ্চেন আছে আমাদের। কলা বা টিস্যু কাকে বলে? ঠিক আছে, কলা বা টিস্যু বলতে কি বুঝায়? দেখো আমরা কোষ পড়ছি না, অনেকগুলো কোষ, অনেকগুলো কোষ মিলে হচ্ছে যে টিস্যু বা কলা। টিস্যু যে কথা, কলাও সেম কথা। এখানে কিন্তু টিস্যু মানে ওই পেপার টিস্যু ওইটা না, কলা মানে খাওয়ার কলা ওইটা না, ঠিক আছে? এগুলো হচ্ছে যে বিজ্ঞানের ভাষায় আর কি, অনেকগুলো কোষ যখন একসাথ হয়, একসাথ হয়ে যদি একই ধরনের কাজ করে, তখন যে এটাকে কলা বা টিস্যু বলা। আচ্ছা, এই জিনিসটা একটু ডিপে বুঝাই তোমাদেরকে, এগুলো বুঝলে হচ্ছে জাস্ট মজা পাবা, একটু বুঝলে ভাল লাগবে শেষ। তো এখানে আমাদের শরীরে অনেক কোষ আছে বলছি না? এখন জিনিসটা যদি স্পেসিফিকলি বলি, যে ধরো আমার ব্রেনের জন্য কিছু কোষ আছে, ওদের কাজ হচ্ছে যে আমার ব্রেনকে নিয়ন্ত্রণ করবে। আমার কিডনির জন্য কিছু কিছু কোষ আছে, ওদের কাজ হচ্ছে যে আমার কিডনিকে নিয়ন্ত্রণ করবে। আমার হজম শক্তির জন্য আলাদা কিছু কোষ আছে, ওদের কাজ হচ্ছে আমার হজম শক্তিগুলো দেখবে। বুঝতে পারছি? মানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা কোষ আছে, সব ভাগ করা আর কি, যে এই কোষ এই কাজ করবে, এই কোষ এই কাজ করবে, ঠিক আছে? এদের আলাদা আলাদা নাম আছে। এগুলো তোমরা এখন পড়বা না, এগুলো ইন্টারে উঠলে যদি সায়েন্স নাও তখন পড়বা, ঠিক আছে? এত কিছু জানার দরকার নাই। তুমি জানবা কি আমাদের শরীরে অনেক কোষ আছে, এক একটা কোষের কাজ হচ্ছে এক এক রকম। তাহলে অনেকগুলা কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে, মনে করো আমার কিছু কোষ আছে অনেকগুলো, এই অনেকগুলা কোষ মিলে মনে করো শুধু ব্রেনের কাজ করতেছে,
তাহলে এইগুলো হচ্ছে যে কি টিস্যু বা কলা, ঠিক আছে গেল। এবার দেখো জীবকোষের প্রকারভেদ। দেখো আমরা এটা পড়ে ফেললাম, কোষ কি, অনুবীক্ষণ যন্ত্র পড়ে ফেললাম, এখান থেকে একটা কোশ্চেনও পড়লাম। এবার পড়বো কি বলো, এই যে কোষের প্রকারভেদ। তাহলে দেখো কোষের প্রকারভেদ কি, কোষ মেইনলি দুই প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ, ঠিক আছে। আবার প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করছে, দেহকোষ, জনন কোষ। তোমরা আশা করি সবকিছু লিখতেছো, হ্যাঁ এগুলো কিন্তু লিখতে হবে, না লিখলে হবে না। আচ্ছা দেখো আদি কোষ মানে কি, তোমাকে এটা বুঝতে হবে। আদি কোষ মানে কাকে বলে, এটা কিন্তু একটা কোশ্চেন আসে, ঠিক আছে। আদি কোষ মানে তুমি সহজে মনে রাখো যে নিউক্লিয়াস নাই, কি বলছি, নিউক্লিয়াস নাই। আদি কোষ মানে কি নিউক্লিয়াস নাই, আর প্রকৃত মানে কোষ মানে কি নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস আছে। আচ্ছা এবার একটা কথা বলো, যার নিউক্লিয়াস নাই ওর কি নিউক্লিয়াসের কোনো পর্দা থাকবে বলো? মনে করো আমার শরীর আছে, এই জন্যই তো শরীরের উপর দিয়ে আমার চামড়া আছে, ঠিক না। এখন আমার শরীরে নাই, আমার কি চামড়া থাকবে? কথার কথা বুঝাইলাম তো, ওর নিউক্লিয়াসে নাই, নিউক্লিয়াসের উপর কি কোনো আবরণ থাকবে বলো? থাকবে না। তাহলে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসের উপর কোনো আবরণও নাই। নিউক্লিয়াসের কোনো আবরণ নেই, ঠিক আছে। আর এটার কি নিউক্লিয়াসের আবরণ আছে, নিউক্লিয়াস এর আবরণ আছে, গেল। তাহলে কোষ মেনলি হচ্ছে যে কিসের কয় প্রকার, ফার্স্টে দুই প্রকার, মানে নিউক্লিয়াস আছে বা নাই এটার উপর দুই প্রকার, ঠিক আছে। প্রথমটা হচ্ছে আদিকোষ, এরপরটা হচ্ছে প্রকৃত কোষ। মনে রাখবা প্রকৃত কোষ মানে নিউক্লিয়াস আছে, আদিকোষ মানে নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস নাই মানে এটা নিউক্লিয়াসের কোনো আবরণও নাই, এটা নিউক্লিয়াস আছে তাহলে এটার আবরণও আছে। তাহলে আদিকোষ কি প্রকৃত কোষ কি, আশা করি বুঝছো। এবার প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করে, দেহকোষ, জনন কোষ, ঠিক আছে। দেহকোষের কাজ কি, দেহের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করবে। মানে আমাদের শরীর যে বড় হচ্ছে, মজবুত হচ্ছে, বা একটা স্ট্রাকচার আছে না, কেউ লম্বা বাইটটা, এই গঠন ও বৃদ্ধিতে সাহায্য করবে। আরটা কি, জনন কোষ। জনন কোষ মানে হচ্ছে যে জীবদেহের প্রজননে সাহায্য করবে। প্রজনন বলতে কি বোঝায়, প্রজননে সাহায্য করবে। প্রজনন বলতে কি বোঝায়, প্রজনন বলতে বোঝায় হচ্ছে ধরো প্রাণী আছে না, প্রত্যেকটা প্রাণী তো সৃষ্টি হয় না, মনে করো আমাদের বাবা মার থেকে আমরা হইছি, আবার আমাদের থেকে আবার আমাদের সন্তান হবে, এই যে এই প্রক্রিয়াটাই হচ্ছে প্রজনন, ঠিক আছে। মানে নতুন জীব সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে যে প্রজনন, ঠিক আছে। তাইলে কোষের প্রকারভেদ, জীবকোষের প্রকারভেদ নিয়ে আশা করি ক্লিয়ার। দুই প্রকার, আদিকোষ, প্রকৃত কোষ। প্রকৃত কোষ আবার দুই প্রকার, দেহকোষ, জনন কোষ। দেহকোষ মানে কি, জনন কোষ মানে কি, আদিকোষ মানে কি, প্রকৃত কোষ মানে কি, সবকিছু বুঝাইছি, ঠিক আছে। এবার দেখি একটা কোশ্চেন আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে যে আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্য কি, সৃজনশীলের গ নাম্বারে আসে। তো এই যে চারটা, এগুলো অলরেডি তোমাদেরকে পড়াইছি। এই যে আদিকোষ, এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আর এদের থাকে। এদের নিউক্লিয়াস পর্দা দ্বারা আবৃত থাকে না, এদের থাকে। এদের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, এদের উদাহরণ হচ্ছে জীবকোষ। তিনটা একদম ইজি। 4 নাম্বারটা কি বলছে, ক্রোমোজোম। ক্রোমোজোম কি, এটা কিছুক্ষণ পর বুঝবা, এটা মাথায় রাখো। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, ঠিক আছে। আর এদের ক্রোমোজোমের ডিএনএ ছাড়াও প্রোটিন, জিস্টোন থাকে, এটা মাথায় রাখবা। একটা হচ্ছে যে ডিএনএ থাকে, আরেকটা হচ্ছে যে ডিএনএ ছাড়াও ডিএনএ প্লাস প্রোটিন, জিস্টোন থাকে। এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। এই চারটা লিখলে 3 নাম্বার পাই যাবা, আশা করি ক্লিয়ার। এবার দেখো একটা কথা বলো তো আমাকে, মনে করো কোষ, কোষ কিন্তু দেখো আদিকোষ, প্রকৃত কোষ, দেহকোষ, জনন কোষ, এগুলো কি পড়তেছি, জীবকোষ পড়তেছি না। একটা জিনিস বুঝো, জীবকোষ, জীব মানে কি, যার প্রাণ আছে। জীব কিন্তু দুই ধরনের আছে,
উদ্ভিদ, আরটা কি প্রাণী। কি বলছি, জীবকোষ পড়তেছি আমরা। এখন জীব হচ্ছে দুই ধরনের আছে। জীব মানে হচ্ছে যে যার প্রাণ আছে, ঠিক আছে। এখন জীব দুই ধরনের আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে। প্রাণী মানে কি যাদের আমরা আর কি প্রাণী, আর উদ্ভিদ মানে গাছপালাকে বুঝাচ্ছে, ঠিক আছে। আমাদের মতো যারা নিঃশ্বাস প্রশ্বাস নেয়, হাঁটাচলা করে, ওরা হচ্ছে প্রাণী। আর উদ্ভিদ মানে হচ্ছে গাছপালা, ঠিক আছে। এখন উদ্ভিদের আলাদা কোষ আছে, উদ্ভিদের কোষ একরকম, প্রাণী কোষ হচ্ছে যে আরেক রকম, বুঝতে পারছো। এখন আমরা এগুলা নিয়ে পড়বো, যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, ঠিক আছে। এই যে দেখো দুইটা চিত্র দেখায়, এটা হচ্ছে যে প্রাণী কোষ, এই যে এই জিনিসটা দেখতে পাচ্তেছো, ঠিক আছে। আর এটা হচ্ছে যে উদ্ভিদ কোষ, ক্লিয়ার। এখন এই জিনিসগুলো নিয়ে পড়তে হবে, যে উদ্ভিদ কোষ কিরকম, প্রাণী কোষ কিরকম। দেখো এরা দেখতে আলাদা, কিন্তু ভিতরের জিনিসগুলো প্রায় সেম 90%, ঠিক আছে। এই জন্য আমরা ভিতরের জিনিসগুলো নিয়ে পড়বো। এই জিনিসগুলো দোনো জায়গায় আছে, এইভাবে বুঝে নিব আমরা, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এই চিত্রগুলো আমাদেরকে আঁকতে হবে পরীক্ষাতে। আমাদেরকে পরীক্ষা আঁকতে বলবে যে প্রাণী কোষ আঁকো, উদ্ভিদ কোষ আঁকো, তখন আঁকবা। এই জন্য এগুলা আগ থেকে প্র্যাকটিস করতে হবে বাসায় কয়েকবার, ঠিক আছে। তাহলে এবার আমরা জীবকোষের গঠন পড়ি, ঠিক আছে। মানে জীবকোষ দুই ধরনের, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ। এগুলার ভিতরে অনেক কিছু আছে, এই ভিতরে পার্টগুলো নিয়ে আমরা পড়বো। যেমন দেখো তোমাকে বুঝাই, এই যে দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখা দিছে, এটা কি মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এটা কোষ ঝিল্লি, এটা সেন্ট্রোমিয়ার, এই যে এটা নিউক্লিয়ার আবরণী, এটা নিউক্লিয়াস, এটা ক্রোমোজোম। এই যে এগুলো দিয়ে দেখা দিছে না, সবগুলো পড়া লাগবে না, বাট এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো আছে ওই ভিতরে এই কয়েকটা জিনিস নিয়ে পড়বো। সেম এই জিনিসে দেখো এখানে নিউক্লিয়াস আছে না, এখানেও নিউক্লিয়াস আছে, এই যে এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়ার আবরণী, এই যে কই নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস, এই যে নিউক্লিওলাস, ঠিক আছে। তারপর দেখো ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট, এরকম মানে সবকিছু আছে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, এটা ক্লোরোপ্লাস্ট নাই, সরি, এই জিনিসটা একটু মিস্টেক হয়েছে, টাইপ ছবি তোদের। ক্লোরোপ্লাস্ট শুধু এখানে থাকে। আচ্ছা তোমার এত কিছু মাথা ঘামানোর দরকার নেই, কি মিস্টেক হয়েছে তাও বোঝার দরকার নেই, এগুলো এখন পড়াবো, মাত্র শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা পড়তেছি প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ, চিত্রগুলো মুখস্থ করতে হবে, এবং প্রাণী কোষ উদ্ভিদ কোষের মধ্যে কি কি আছে এই জিনিসগুলো এখানে লিখছে, ঠিক আছে। তো দেখো সর্বপ্রথম কোষ প্রাচীর আছে, ঠিক আছে। কোষ প্রাচীর বলতে কি বোঝায়, দেখো কোষ প্রাচীর নিয়ে আগে পড়ি। শুধু উদ্ভিদ কোষে, হ্যাঁ, শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়। তোমরা কিন্তু সবকিছু লিখবা, ঠিক আছে। এই কোশ্চেনগুলো লেখার দরকার নেই, যেমন এটা, তারপর আগে আরো কিছু কোশ্চেন দিছি না, এগুলো লেখার দরকার নেই। এই যে এগুলো লেখার দরকার নেই, তোমরা এটা লিখবা, এটা লিখবা, এটা লিখবা, এটা লিখবা, তারপর এটা লেখার দরকার নেই। তারপর এখান থেকে লেখা শুরু করো, জীবকোষের গঠন, চিত্রগুলো পরে একই জায়গায় খালি রাখি। কোষ প্রাচীর, কোষ প্রাচীর হচ্ছে শুধু উদ্ভিদ কোষে আছে, এই যে দেখো উদ্ভিদ কোষে এটা, তাহলে শুধু এটাতে আছে কোষ প্রাচীর, এটাতে কিন্তু নাই, ঠিক আছে। তাহলে দেখো কোথায় কোষ প্রাচীর এটাও দেখাবো, আগে পড়ি। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই, ঠিক আছে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। এটি জড় পদার্থের তৈরি। কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের তরল পদার্থ চলাচলে নিয়ন্ত্রণ করে। এরা ভিতরের অংশকে রক্ষা করে। তাহলে দেখো আমি বলি কোষ প্রাচীর মানে কি, এই চিত্রটা না আমরা বলছি কি কোষ প্রাচীর উদ্ভিদ কোষে দেখা যায়, তাহলে এখানে দেখা যায়, এখানে দেখা যায় না, একটু উদ্ভিদ কোষটার মধ্যে দেখায় কোষ প্রাচীর কোনটা। এই যে দেখো বাইরে একটা লেয়ার দেখতেছো না আবরণের মতো, আমি দাগাই দিচ্ছি, খেয়াল করতেছো নাকি, কমলা কালার দি, এই জিনিসটা হচ্ছে যে কোষ প্রাচীর, ঠিক আছে, বাইরের লেয়ার। এখন বলো এই যে পুরাটা এখান দিয়ে পুরা আছে, ঠিক আছে, ওর কাজ কি, ভিতরে যে জিনিসগুলো আছে ওগুলাকে রক্ষা করা না, বুঝতেছো আশা করি। তাহলে তুমি কোষ প্রাচীর লিখবা, ফার্স্টে লিখবা যে এখান থেকে এতটুক, এরপর লিখবা যে এখান থেকে এতটুক, ঠিক আছে। বাকিগুলো লেখার দরকার নেই, পড়ি রাখো। এবার আসো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি, কোষ প্রাচীরের অভ্যন্তরে মানে ভিতরে, কোষ প্রাচীরের ভিতরে পাতলা পর্দা বিশিষ্ট জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। সহজ ভাষায় বলতেছি, কোষ প্রাচীরের ভিতর মানে এই কোষের ভিতর পাতলা কিছু জেলির মতো অংশ আছে, এগুলো হচ্ছে যে প্রোটোপ্লাজম, ঠিক আছে। তোমাকে যদি আমি একটু চিত্র দিয়ে বুঝাই, ওয়েট, এই যে দেখো এটা কি, কিসের চিত্র আনলাম আমি ভাই, এটা হচ্ছে যে এই প্রাণী কোষ, ঠিক আছে। এটা যেরকম এটাও সেম, এটা সেম, দেখতে অন্যরকম, বাট এই দুটোটাই সেম, ঠিক আছে। একটু দাঁড়াও, এবার দেখা যাচ্ছে আশা করি, এই দুটোটাই সেম, ঠিক আছে।
এটা যে কথা, এই চিত্রটা এই চিত্র সেম কথা। তাহলে এখানে খেয়াল করো, এই যে কোষের ভিতর এই হলুদ হলুদ কতগুলো অংশ দেখতেছো না, এগুলো একটু জেলির মতো, বুঝছো? এখানে সাদা দেখি তোমাকে বুঝাতে পারতেছি না, এখানে বোঝা যাচ্ছে হলুদ হলুদ জেলির মতো কিছু অংশ, এগুলো হচ্ছে যে কি প্রোটোপ্লাজম। ঠিক আছে, তাহলে বুঝলাম আশা করি। প্রোটোপ্লাজম কাকে বলে আসে মুখস্থ করতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়, এটাও আসে। প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভিত্তি বলা হয়? তাহলে দেখো, ফার্স্টে পড়লাম কি কোষ প্রাচীর, বাইরের লেয়ারটা, ঠিক আছে। আর এটার ভিতরে কি মনে করো, এখানে কিন্তু কোনো বাইরের লেয়ার নেই, তুমি বলতে পারো এটা আরেকটা জিনিস দেখাবো, এটার বাইরে আরেকটা লেয়ার থাকার কথা। এই যে দেখো, এটার বাইরে আরেকটা লেয়ার আছে না, ওরকম কিন্তু লেয়ার এখানে নেই। আর প্রোটোপ্লাজম কি, এই যে দেখো জেলির মতো অংশগুলা, এই যে এখানে দেখো জেলির মতো অংশগুলা, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটোপ্লাজম, একে জীবনের ভিত্তি বলা হয়। এবার প্রোটোপ্লাজমের তিনটা অংশ আছে, কয়টা? তিনটা। কি কি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। বুঝছি আশা করি। এবার কোষ ঝিল্লি নিয়ে পড়ি। কোষ ঝিল্লিটা কি? সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বলে। সহজ ভাষায় বুঝালে দেখো, আগে চিত্রে যাই। এই যে কোষ ঝিল্লি কি জানো? এই যে বাইরে প্রোটোপ্লাজম, এগুলো বাইরে জেলি মতো, এগুলো হচ্ছে যে প্রোটোপ্লাজম, ঠিক আছে। সাদা সাদাই যেগুলো দেখতেছো, হলুদ দেখাইছিলাম পুরোটাই, শুধু এই ডট ডট এগুলা না, এগুলো আরেকটা জিনিস, মানে এখানে জেলি মতো কিছু একটা জিনিস আছে, ওটাকে এই জিনিসটা ঢাকি রাখছে, এটা হচ্ছে কোষ ঝিল্লি। এখানে কোষ ঝিল্লি কোনটা? এই যে দেখো, এই যে ভিতরে, এটা হচ্ছে কোষ ঝিল্লি, ঠিক আছে, ভিতরের লেয়ারটা। তাহলে বুঝলাম কোষ ঝিল্লি কি। কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন একই কথা, ঠিক আছে। আমার আসতে পারে সেল মেমব্রেন কাকে বলে। তারপর সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে অর্ধতরল অংশ থাকে একটি। দেখো নিউক্লিয়াস কি, এই যে গোল্লা, এটা দেখতেছো না, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এখানে খেয়াল করো, এই যে এটা নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে প্রোটোপ্লাজম তো চিনি, জেলি মতো অংশ, ওইখান থেকে যদি নিউক্লিয়াসকে বাদ দাও, নিউক্লিয়াসকে বাদ দিলে একটা তরল পদার্থ পাবা, অর্ধতরল মানে তরলের মতো, ওই জিনিসটা হচ্ছে যে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কাকে বলে ইম্পর্টেন্ট আসবে। সাইটোপ্লাজমে এবার কিছু অংশ, আমরা ফার্স্টে প্রোটোপ্লাজম পড়ছি, প্রোটোপ্লাজমের তিনটা অংশ, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, তারপর নিউক্লিয়াস। এই কোষ ঝিল্লি পড়লাম, সাইটোপ্লাজম পড়লাম। নিউক্লিয়াস পড়ার আগে সাইটোপ্লাজমের আবার কিছু অংশ আছে, অনেকগুলো অংশ আছে, তবে আমরা কিছু অংশ পড়বো। ওই কিছু অংশ নিয়ে পড়ার পর তারপর আবার নিউক্লিয়াস দেখবো, ঠিক আছে। তো সাইটোপ্লাজমের কিছু অংশ কি? প্লাস্টিড, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া। এই যে দাগানোগুলা লিখবা, ঠিক আছে, এখান থেকে এতটুক লিখবা, এখান থেকে এতটুক লিখবা, তারপরে এখানে পুরোটাই লিখবা, ঠিক আছে। তাহলে সাইটোপ্লাজমের কিছু অংশ হচ্ছে যে প্লাস্টিড, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া। এবার এগুলো নিয়ে পড়ি, চলো। সেম চিত্রগুলো পাশে রাখছি বুঝার জন্য, এখান দিয়ে এবার প্লাস্টিড, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া, এইগুলো মানে কি এটা বুঝবো। এই তিনটা জিনিস কি বলো? এই তিনটা জিনিস হচ্ছে সাইটোপ্লাজমের অংশ, ঠিক আছে। তাহলে দেখো, প্লাস্টিড, এগুলোকে বর্ণধার বলা হয়। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। দেখো, একটা জিনিস আজীবন মনে রাখবা, প্লাস্টিড কি যদি এখন থেকে জিজ্ঞেস করেন, 9, 10-এও কাজে আসবে, 6, 7, 8, 9, 10 যেখানে যাও কাজে আসবে। প্লাস্টিড হচ্ছে যে উদ্ভিদে থাকে, গাছপালাতে থাকে। গাছপালাতে প্লাস্টিডের কাজ কি? গাছের পাতা যে সবুজ হয় বা রঙিন হয়, এই রঙিন হওয়ার পিছের মূল উদ্দেশ্য, মানে মেইন কারণ হচ্ছে যে প্লাস্টিডের, ঠিক আছে। প্লাস্টিড আছে বলে গাছের পাতা সবুজ হয় বা গাছের আলাদা আলাদা রং হয়, ঠিক আছে। এই যে একে বলছে না বর্ণধার বলে, এই জন্য বলে, বুঝছো। তাহলে বলো, প্লাস্টিড হচ্ছে যে গাছপালার আছে কেন? কারণ গাছপালার কালারটাও দেয়, ঠিক। তাহলে গাছপালার মতো কি আমাদের মানুষের দেখি এরকম প্লাস্টিড থাকবে? থাকবে না, বুঝছি আশা করি, ঠিক আছে। এরকম হলে দেখা যাইতো কি, মানুষের চুল গাছের মতো সবুজ হয়ে যেত। যাই হোক, দুষ্টামি করে বললাম এটা। তো দেখো, প্লাস্টিডে হচ্ছে যে কি প্রাণী কোষে থাকে না, এবার মাথায় রাখবা। কেন? ওই যে প্লাস্টিড হচ্ছে যে কি গাছপালার মধ্যে থাকে সবুজ হওয়ার জন্য, তো প্রাণী কোষে কেমনে থাকবে? আর প্লাস্টিড থাকে কই? উদ্ভিদ কোষে, ঠিক আছে। তাহলে দেখো, পাতা, ফুল, ফল, তুমি ফার্স্টে এতটুক লিখবা, এখান থেকে এতটুক লিখবা, তারপরে এখান থেকে এতটুক লিখবা, শেষ, আর লেখা লাগবে না। তারপর পাতা, ফুল, ফল, যে বিচিত্র রং দেখি আমরা, এই সবই হয় প্লাস্টিডের কারণে। অন্যান্য রঙের প্লাস্টিডগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে, মানে প্লাস্টিড অনেক রকমের আছে, এক এক রকমের প্লাস্টিড এক এক রকমের রং দেয়। সবুজ প্লাস্টিড, কিছু কিছু প্লাস্টিড আছে মানে সবুজ, ওগুলার কারণে সবুজ রং হয় আর কি। সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে, এমসিকিউতে আসতে পারে। বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে, মানে জমা করে। একটা হচ্ছে যে খাদ্য তৈরিতে সাহায্য করে, একটা হচ্ছে জমা করে। কোনটা জমা করে কোনটা তৈরি করে এগুলো মাথায় রাখবা। সবুজ প্লাস্টিড হচ্ছে খাদ্য তৈরিতে সাহায্য করে, বর্ণহীন মানে কালারলেস প্লাস্টিড হচ্ছে যে খাদ্য জমা করে বা সঞ্চয় করে। গেল প্লাস্টিড। ইম্পর্টেন্ট প্লাস্টিড কি ব্যাখ্যা করে এটাও আসতে পারে। কোষ গহ্বর, কোষ গহ্বর মানে কি আজীবন মাথায় রাখবা। এখন থেকে তুমি বড় হচ্ছ যেহেতু, যদি সায়েন্স টাইন্স নিয়ে পড়ো, গহ্বর শব্দটা অনেক শুনবা। কি গহ্বর?
গহ্বর মানে হচ্ছে যে গর্ত। তাহলে কোষের ভিতর কিছু গর্ত আছে, বুঝছো? ওগুলাকে বলে যে কোষ গহ্বর। যেমন দেখো এইটা একটা কোষ, ঠিক আছে? এই যে কোষের ভিতরে এটা হচ্ছে একটা গর্ত টাইপের, বুঝাচ্ছে না? 2D দেখে, 3D হইলে বুঝতা, ঠিক আছে? এগুলা আশা করি নেক্সট টাইম থেকে আমি একটু চেষ্টা করবো তোমাদেরকে জিনিসগুলোর আরো চিত্র দেখানোর, মানে বইয়ের বাইরের থেকেও কিছু শিখানোর চেষ্টা করবো তোমাদেরকে। আপাতত আজকের জন্য ওটা থাকবে না, নেক্সট টাইম ইনশাল্লাহ শিখাবো। তাহলে দেখো এই কোষের ভিতরে একটা গর্ত, এটাকে কোষ গহ্বর বলে, ঠিক আছে? খালি এতটুকু মনে রাখবা, লিখবা এতটুকু, ঠিক আছে? এবার এগুলো পড়বো, দেখি। নতুন কোষের গহ্বর ক্ষুদ্র বা নাও থাকতে পারে। নতুন নতুন কোষ যেগুলো থাকে, যখন কোষ মাত্র সৃষ্টি হয় তখন হয় গহ্বর অনেক ছোট থাকবে, নাইলে নাও থাকতে পারে। কিন্তু যখন বড় হবে তখন গহ্বরটি বেশ বড় হয়ে যায়, এই যে এখানে অনেক বড় না? তারপর দেখো উদ্ভিদ কোষে অবশ্যই কোষ গহ্বর থাকবে। এই যে উদ্ভিদ কোষ, এখানে কিন্তু কোষ গহ্বর থাকবে মাস্ট। কিন্তু প্রাণী কোষে মাঝে মধ্যে না থাকেও না, মানে মাঝে মধ্যে নাও থাকে, মাঝে মধ্যে থাকে, ঠিক আছে? যদি থাকে ওটা ছোট হয়, কি বলছি বুঝছো? নর্মালি থাকে না, যদি থাকে ওটা অনেক ছোট হয়। যেমন এখানে দেখো কোষ গহ্বর কি এটা মতো বড় না? এখানে কোষ গহ্বর হচ্ছে এই যে দেখো ছোট, এটা এই যে এটা, ঠিক আছে? এই যে এটা, তাহলে বুঝলাম আশা করি। এবার দেখো কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষ রস বলে। ইম্পর্টেন্ট, মাথায় রাখবা কোষ রস কাকে বলে। কোষ গহ্বরে যে যে রস থাকে, এটা একটু লিখে ফেলিও আলাদা করে। কোষের মধ্যে কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষ রস বলে। তারপর দেখো গেল, কোষ গহ্বর কোষদের আধার হিসাবে কাজ করে, এটাও মাথায় রাখবা। এমসিকিউ আসতে পারে, কোষদের আধার হিসাবে কে কাজ করে? কোষ গহ্বর। এবার আসো মাইটোকন্ড্রিয়া কি, এটাও ইম্পর্টেন্ট অনেক। দেখো মাইটোকন্ড্রিয়া চিত্র দেখায় আগে। এই যে এই কোষটার ভিতর এই জিনিসটা দেখতেছ, এটা দেখতে অনেকটা আমার কাছে হটডগের মতো লাগে, যাই হোক। তো এই জিনিসটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া আর কি, ঠিক আছে? এটার কাজ কি, এটা কি খায় না পরে, এটাও দেখতেছি এখন। দেখো আগে মাথায় রাখবা যে এটি 2 স্তর বিশিষ্ট, ঝিল্লি দিয়ে আবৃত, ঠিক আছে? 2টা স্তর আছে। তারপর দেখো ঝিল্লি বলতে কি পার্ট বুঝাচ্ছে আর কি, ঠিক আছে? যেমন দেখো খেয়াল করো, এই যে এটা সুতার মতো, এটা একটা পার্ট, এই বাইরে এটা আরেকটা পার্ট, 2টা পার্ট, ঠিক আছে? বাইরের স্তর হচ্ছে যে মসৃণ, কিন্তু ভিতরেরটা হচ্ছে যে ভাঁজযুক্ত, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, অনেক দেখাবো এটা, আগে আমরা পড়ি পুরো জিনিসটা। তুমি এখান থেকে এই পুরোটাই লিখবা, এখান থেকে 1 লাইনে বাদ দিবা না। তারপর এই অঙ্গাণুর অভ্যন্তরে মানে ভিতরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে, ঠিক আছে? মানে এই মাইটোকন্ড্রিয়ার ভিতর আমাদের শরীরে শক্তি উৎপাদনের জন্য অনেকগুলো, দেখো আমাদের শরীরে শক্তি লাগে না? এই শক্তিগুলো কোথাতে পাই? শরীরের ভিতর থেকে কিছু একটা হয়, ওইখান থেকে তো পাই। আমাদের শরীরের ভিতর অনেক রকমের বিক্রিয়া হয়, মনে করো আমরা যা যা খাই ওগুলো মিক্স হয়ে একটা রিয়াকশন হয়, ঠিক আছে? ওই রিয়াকশনটা কোথায় হয়? এই যে মাইটোকন্ড্রিয়াতে হয়, ঠিক আছে? এই অঙ্গনের ভিতরে শক্তি উৎপাদনের সকল বিক্রিয়া হয়ে থাকে, এটা মাথায় রাখবা, ইম্পর্টেন্ট অনেক। তারপর মাইটোকন্ড্রিয়া কি এরকম দণ্ডাকার, দণ্ডাকার মানে দণ্ডের মতো, বৃত্তাকার অথবা কি তারকাকার, এই যে তারকাকার মানে স্টারের মতো, ঠিক আছে? যাই হোক আঁকতে পারিনি। এবার দেখো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা। তাই জন্যে মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে, বা মাইটোকন্ড্রিয়া এখানে আধার হিসাবে কাজ করে হবে না, মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে, ঠিক আছে? তাহলে শক্তির আধার কেন বলে? মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়া মানে কি? শ্বসন প্রক্রিয়া মানে হচ্ছে যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ত্যাগ করতেছি, আবার গ্রহণ করতেছি, ঠিক আছে? এই প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন। তাইলে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে যে ও শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে এবং এখানে শক্তি উৎপাদন করে, ঠিক আছে? এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, করে হবে, ঠিক আছে? সাহায্য করে শক্তি উৎপাদন করে, তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে। তাহলে এখান থেকে কিছু কোশ্চেন আসে, দেখো আমরা কি কি পড়ছি একবার রিভিউ করি না। কোষের গঠন, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম আবার 3 ধরনের, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষ ঝিল্লি পড়লাম, সাইটোপ্লাজম পড়লাম, নিউক্লিয়াসটা পরে পড়বো বলছিলাম। নিউক্লিয়াস সাইটোপ্লাজমের আবার 3টা পার্ট আছে, এই যে এই 3টা পড়লাম, এই যে কিছুক্ষণ পর আবার নিউক্লিয়াস পড়বো, ঠিক আছে? নিউক্লিয়াসটা ইম্পর্টেন্ট অনেক। তাইলে ভিতরে কি কি আছে আশা করি সবকিছু বুঝছো। এবার কিছু কোশ্চেন দেখি। এই যে আমরা কোষের গঠন পড়ছি না, এই 2 পৃষ্ঠা, এই পৃষ্ঠা, এই একটা, এই 2টা পৃষ্ঠা পড়ছি না, এই 2টাতে কিছু কোশ্চেন দেখি। দেখো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি আসে। দেখো কোষে কোষ প্রাচীর আছে, আমরা পড়ছিলাম না বলো? এই যে কোষ প্রাচীর আছে উদ্ভিদ কোষে, কিন্তু প্রাণী কোষে নাই। এই যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর নাই। কোষ গহ্বর, বড় কোষ গহ্বর থাকে। দেখো
উদ্ভিদ কোষে কি কোষ গহ্বরটা বড় থাকে না? এখানে থাকলে ছোট থাকে, ঠিক আছে? তাহলে এই যে বড় থাকে, কোষ গহ্বর নরমালি থাকে না, থাকলে ওটা ছোট থাকে, ঠিক আছে? তাহলে এটাও বুঝলাম, অনেক ইজি। প্লাস্টিড থাকে, প্লাস্টিড থাকে না। এই যে দেখো, প্লাস্টিড আমরা বলছিলাম না উদ্ভিদের মধ্যে থাকে, মানুষের মধ্যে তো প্লাস্টিড থাকবে না, নাহলে মানুষের চুল সবুজ হইতো। ওইভাবে মনে রাখবা, যেমনে পারো মনে রাখবা যে উদ্ভিদের প্লাস্টিড থাকে, আমাদের প্লাস্টিড থাকে না। সেন্ট্রোমিয়ার থাকে না, এটা লিখবা না, লেখার দরকার নেই। আমি নতুন কিছু দিচ্ছি, দেখো তোমরা নিজেরা বানাইতে পারবা। যেমন ওয়েট বানাই বলি, তোমরা দিতে পারো কি, তো দেখো কি দিতে পারো এখানে। চাইলে তুমি দিতে পারো হচ্ছে যে কোষরস থাকে, আর এখানে দিতে পারো যে থাকে না, কোষরস থাকে না, থাকলেও অল্প, ঠিক আছে? তাহলে খেয়াল করো, একটু ইজি করে দিলাম তোমাদেরকে, হ্যাঁ। তারপর নিউক্লিয়াস কোষ প্রাচীরের কাছে, তুমি দেখো যে কোনো 5টা দিতে হবে, আমি 6টা দিচ্ছি। এই দুটার মধ্যে তুমি যে কোনো একটা পড়বা, তোমার যেটা ইজি লাগে। সেন্ট্রোসোম থাকে, আর এটা সেন্ট্রোসোম থাকে না। আর একটা কি, নিউক্লিয়াস কোষ প্রাচীরের কাছে অবস্থান করে। এই যে দেখো নিউক্লিয়াস কি, এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে যে কোষ প্রাচীরের কাছে অবস্থান করে। দেখো কি বলছে, উদ্ভিদ কোষের হচ্ছে যে কোষ প্রাচীরের কাছে অবস্থান করে। খেয়াল করো তো, এটার নিউক্লিয়াস হচ্ছে যে মাঝখানে, এটার নিউক্লিয়াস হচ্ছে এক সাইডে না? তাহলে বলো সাইডে মানে কি? যে কোষ প্রাচীর হচ্ছে এটা, কোষ প্রাচীরের একটু কাছে অবস্থান করতেছে না উদ্ভিদ কোষে, আর প্রাণী কোষে কি একটু কোষ প্রাচীর থেকে দূরে অবস্থান করতেছে। তাহলে এটা ইজি আছে মোটামুটি, এটা লিখতে পারো। নিউক্লিয়াস কোষ প্রাচীরের কাছে অবস্থান করে, নিউক্লিয়াস কোষ প্রাচীরের কেন্দ্রে অবস্থান করে, ঠিক আছে? মানে একদম মাঝখানে। এই যে একদম মাঝখানে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে হচ্ছে যে একটু কোষ প্রাচীরের কাছে অবস্থান করে, ঠিক আছে? আরটাতে লিখতে পারো কোষরস থাকে, এটাতে থাকে না, থাকলে অল্প, ঠিক আছে? তাহলে গেল, যে কোনো 5টা লিখবা, যে কোনো 5টা। এবার দেখো এই কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা আসবে দুনিয়ার যে স্কুলে থাকো না কেন। প্রশ্ন কি, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউসের সাথে তুলনা করা হয় কেন? অথবা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি কেন্দ্র বলা হয় কেন? অথবা মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে কেন? তিনটা একই কোশ্চেন, ঠিক আছে? এই যে পড়াইছিলাম না, বলো মাইটোকন্ড্রিয়াতে, এই যে এখানে এগুলো পড়াইছি না, এই জিনিসটা আর কি সেম কোশ্চেন। তাহলে পড়ে নিবা। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কারণ মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে সকল রকমের বিক্রিয়া ঘটে থাকে। কোষের সকল জৈবিক কাজের জন্য যে শক্তি দরকার তা মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে। তার মেইন কথা, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা, তাই জন্য একে শক্তির আধার বলা হয়। বা এটা যদি শক্তির আধার বলা হয় কেন জিজ্ঞেস করে, তাহলে লিখবে এটা। আর যদি জিজ্ঞেস করে যে কেন পাওয়ার হাউসের সাথে তুলনা করা হয়, তাহলে লিখবা যে তাই জন্যই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউসের সাথে তুলনা করা হয়। আর যদি কোশ্চেনে এটা আসে, তাহলে বলবা যে এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি কেন্দ্র বলে। বুঝছি? এবার এখান থেকে আরো কিছু কোশ্চেন আসে মনে হয়, না এই কয়েকটা কোশ্চেন আসে। এবার আসুন নিউক্লিয়াস পড়বো আমরা। এই যে এখান থেকে আমরা কোষ ঝিল্লি আর সাইটোপ্লাজম পড়ার পর নিউক্লিয়াস পড়ার কথা ছিল, কিন্তু আমরা নিউক্লিয়াস পড়ি নাই, আমরা সাইটোপ্লাজমের 3টা অংশ পড়ছি। এই যে এই 3টা অংশ পড়ছি, এবার নিউক্লিয়াসটা পড়ি, ঠিক আছে? নিউক্লিয়াস অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা আসবে, তোমাদের চিত্র আঁকতে বলবে, ঠিক আছে? আসার সম্ভাবনা আছে। দেখো পড়বা কি, নিউক্লিয়াস। দেখো তুমি এখানে দেখছো যে কোষের ভিতর গোলাকার কিছু একটা জিনিস হচ্ছে যে নিউক্লিয়াস, ঠিক না? তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে, বলতো এটা প্রোটোপ্লাজমের মধ্যে ছিল না? ওয়েট, বড় চিত্রটা দেখাই। এই যে ভিতরের জেলি মতো অংশগুলো প্রোটোপ্লাজমের মধ্যে তো নিউক্লিয়াস আছে, ঠিক না? তাহলে দেখো প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি হচ্ছে নিউক্লিয়াস। কাকে বলে আসবে? এখান থেকে এতটুকু, ঠিক আছে? লেখো তাইলে এটা, এই কোশ্চেনগুলো লেখা লাগবে না, ঠিক আছে? তারপর দেখো নিউক্লিয়াস কি বলছি, এই যে প্রোটোপ্লাজম জেলির মতো এগুলোর ভিতর ভাসমান গোলাকার অংশটাই হচ্ছে যে নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, এটা মাথায় রাখবা। আমাদের শরীরবৃত্তীয় যত কাজ আছে
ওগুলো হচ্ছে যে নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, কোষের। এবার দেখো নবীন কোষ মানে নতুন কোষ, নবীন কোষে এদের অবস্থান হয় যে কোষের কেন্দ্রে, মানে যখন নতুন নতুন থাকে নিউক্লিয়াস, মানে কোষগুলো যখন নতুন নতুন থাকে তখন ওই নতুন কোষের মধ্যে নিউক্লিয়াস হচ্ছে মাঝখানে থাকে। মনে করো এটা একটা নতুন কোষ, মাত্র সৃষ্টি হয়েছে, কোষটা জন্ম হয়েছে, এই কোষের নিউক্লিয়াস কই থাকবে, এই যে কেন্দ্রে ভিতরটা নিউক্লিয়াস, ঠিক আছে। এবার মনে করি একটু বড় হয়েছে, তখন এক সাইডে থাকতে পারে বা এখানে সেখানে থাকতে পারে, ঠিক আছে। নিউক্লিয়াস কিন্তু একটাই হয়, মাথা রাখবা। পরিণত কোষে মানে যখন বড় হবে, পরিণত কোষে এদের অবস্থান পরিবর্তন হতে পারে, ঠিক আছে। এরা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। নিউক্লিয়াস নর্মালি হচ্ছে যে গোলাকার, এই যে কোষও গোলাকার, কোষের ভিতরে নিউক্লিয়াসও গোলাকার, তবে মাঝে মধ্যে উপবৃত্তাকার, মানে হচ্ছে যে এরকম হইতে পারে, এটা উপবৃত্তাকার, ঠিক আছে, একটু ডিম টাইপের। উপবৃত্তাকার বা নলাকার হতে পারে, নলাকার মানে হচ্ছে যে এই যে এরকম, এটা হচ্ছে নলাকার, নলের মতো গেল। এটা হচ্ছে যে নিউক্লিয়াসের চিত্র, এটা আঁকতে হবে, ঠিক আছে, যেমনে পারো আঁকবা। এই যে দেখো একটু খেয়াল করো, নিউক্লিয়াসের ভিতরে এই যে সুতার মতো কিছু অংশ দেখতেছো, বলো তো সুতার মতো অংশ এগুলাকে কি বলে বলো তো? এখানে দেখো ওরা চিহ্ন দিয়ে দেখাই দিছে, কি? ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম, ক্রোমোজোম দুই নামে ডাকা হয়। ক্রোমাটিন তন্তুটাই মাথায় রাখো, মাঝে মধ্যে ক্রোমোজোমও বলতে হয়, ঠিক আছে। তাহলে দেখো নিউক্লিয়াসের প্রধানত কয়টা অংশ আছে? আমরা যেরকম কোষের অনেকগুলো অংশ পড়ছি, এই যে অনেকগুলো অংশ পড়ছি না, এবার নিউক্লিয়াসের অনেকগুলো অংশ আছে। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন বস্তু বা তন্তু, এটাকে আরেক নামে কি ডাকে? ক্রোমোজোম ডাকে, আরেকটা হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে। তাহলে দেখো জিনিসটা বুঝাই। নিউক্লিয়ার মেমব্রেন, আগে নিউক্লিয়ার মেমব্রেনটা পড়ি। নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে এই যে দেখো, এই নিউক্লিয়াসের বাইরে একটা আবরণ আছে না, এটা হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে। এই যে আবরণটা, এই যে আবরণ, এইটাই। তাহলে এটা হচ্ছে কি করে? নিউক্লিয়াসকে ঘিরে রাখে আবরণের মতো, ঠিক আছে। তাহলে এই লাইনটা লেখো শুধু। নিউক্লিওপ্লাজম, এটার মানে কি? নিউক্লিওপ্লাজম, এই যে দেখো আমরা প্রোটোপ্লাজম পড়ছি না, বলো? প্রোটোপ্লাজমের মতো অনেকটা নিউক্লিওপ্লাজম। প্রোটোপ্লাজম কি ছিল বলো? কোষের ভিতর, এই যে কোষের ভিতর জেলির মতো তরল অংশ, অর্ধতরল অংশটা হচ্ছে যে কি? প্রোটোপ্লাজম। এবার নিউক্লিওপ্লাজম হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতর জেলির মতো তরল একটা অংশ আছে, ওইটাই হচ্ছে যে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। জেলির মতো না, শুধু তরল, তরল একটা পদার্থ আছে নিউক্লিয়াসের ভিতর, যে তরল পদার্থ আছে ওটাকে বলে যে নিউক্লিওপ্লাজম। কোষের ভিতর যে তরল জেলির মতো অংশ আছে ওটাকে বলে যে প্রোটোপ্লাজম। মাথায় রাখবা, ডোন্ট বি কনফিউজড, দুটো আলাদা আলাদা জিনিস। তাহলে নিউক্লিওপ্লাজম পড়লাম, এইখান থেকে লেখো, এতটুকু লেখো। এর মধ্যে মানে নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে, ঠিক আছে। এবার দেখো নিউক্লিওলাস পড়ি। নিউক্লিওলাস কি? দেখো ফার্স্টে আমরা পড়ছি কি, একটা কোষ, কোষের ভিতরে একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে। নিউক্লিয়াসের ভিতর আরেকটা গোল্লা আছে, এটাকে বলে নিউক্লিওলাস, ঠিক আছে। এই যে দেখো এটা হচ্ছে যে নিউক্লিয়াস। কোন নিউক্লিয়াস? এই যে দেখো এই কোষ না, কোষের ভিতর এই পুরাটা হচ্ছে যে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটাকে আমাদেরকে এখন জুম করে দেখাইছে, ঠিক আছে। জুম করে দেখানোর পর দেখতেছি ভিতরে আরেকটা গোল্লা আছে, এটাকে বলে নিউক্লিওলাস। গোল্লাটা এইভাবে আঁকবা পেন্সিল দিয়ে, এটাকে বলে কি? নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভেতর বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে, এই যে সুতা, এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু, এগুলোর সাথে লেগে থাকে, সেটাই নিউক্লিওলাস। তারপর ক্রোমাটিন তন্তু কি? নিউক্লিয়াসের ভিতর সুতার ন্যায় কুণ্ডলী পেঁচানো, কুণ্ডলী মানে তার পেঁচানো আর কি, কুণ্ডলী পেঁচানো খোলা অবস্থায় যে অঙ্গাণু আছে তাই ক্রোমাটিন তন্তু। এর একটা দাড়ি হবে। এটি কি করে? এটি জীবের বৈশিষ্ট্য বহন করে এবং পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এটা নিয়ে একটা মজার কাহিনী বলি, কাহিনী না মানে এগুলা ফ্যাক্ট আর কি, আবিষ্কার। মনে করো আমি আমার বাবার মতো দেখতে, অথবা তুমি তোমার মায়ের মতো দেখতে, অথবা তোমার হাইট তোমার আম্মুর সাথে মিলতেছে, বা দেখা গেছে কি অনেকে বলে না ওর চেহারা পুরো ওর দাদির মতো, দাদার মতো। এগুলো কেন হয় জানো? এই এই জিনিসটার কারণে, ক্রোমাটিন তন্তুটার কারণে। অথবা আরো ডিপে পড়বা, এগুলা ডিএনএ, এই ক্রোমাটিন তন্তুর মধ্যে আমাদের ডিএনএ থাকে, ঠিক আছে। তো আমরা বলি না ওই পিতামাতার ডিএনএর সাথে আমাদের ডিএনএ মিলে না, অনেক সময় দেখো না ডিএনএ টেস্ট করে। তো মনে করো আমাদের পিতামাতার ডিএনএটা বা ক্রোমাটিন তন্তুটা আমাদের দেহের মধ্যে আসে, এই জন্যই আমরা উনাদের মতো হই দেখতে, বুঝছো? তাহলে গেল এটা, এগুলো এক্সট্রা কথা, বোগাস কথা, তুমি জাস্ট যেগুলো পড়ার ওগুলা মাথায় রাখবা।
তাহলে নিউক্লিয়াস নিয়ে এগুলা গেল। তোমার শুধু নিউক্লিয়াস এখানে চিত্র রাখতে হবে, আর এগুলা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। এবার কিছু কোশ্চেন আছে। কোষের প্রাণ কেন্দ্র কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। ক্রোমোজোম কি? এই যে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম কি? কেন্দ্রিকার ভেতর সুতার ন্যায় কুণ্ডলী পেঁচানো খোলা অবস্থায় যে অঙ্গাণু আছে তাই ক্রোমোজোম। ক্রোমোজোম কি? বা ক্রোমাটিন বস্তু বা তন্তু, ঠিক আছে? ক্রোমাটিন বস্তু বা ক্রোমাটিন তন্তু অথবা ক্রোমোজোম কি, একই অ্যান্সার। তাহলে বুঝলাম আশা করি। আমাদের চ্যাপ্টার অলমোস্ট শেষ, আর 5 মিনিট লাগবে, ঠিক আছে? তাহলে দেখো লাস্ট একটা পয়েন্ট আছে, জীবদেহের মধ্যে কোষের ভূমিকা। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা সৃজনশীলে আসবে, ঠিক আছে? তোমাকে আমি পড়া পুরো অধ্যায় শেষে বলে দিব কোন জিনিসগুলো বেশি আসে। তো দেখো, জীবদেহে কোষের ভূমিকা মানে আমাদের দেহে কোষের ইম্পর্টেন্সটা কি, গুরুত্ব কি, না থাকলে কি হবে, মরে যাবো না বাঁচি যাব, বা থাকলে কি সুবিধা হচ্ছে, এগুলো পড়বো, ঠিক আছে? বিভিন্ন ধরনের কলা গঠন। কলা মানে কি? খাওয়ার কলা না, না। কলা মানে হচ্ছে যে অনেকগুলো কোষ। কলা যে কথা, টিস্যু সেম কথা। তাহলে তুমি অনেকগুলো কলা গঠন লিখতে পারো, অনেকগুলো টিস্যু গঠন লিখতে পারো। ইউরুইশ। তাহলে অনেকগুলো কলা গঠন করতে কোষ সাহায্য করে, অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলা বা কলাতন্ত্র গঠন করে। এক্ষেত্রে কলায় অবস্থিত সকল কোষ একই ধরনের কাজ করে। এগুলো অলরেডি বুঝতেছো আশা করি, আগের পার্টগুলো করিয়ে আসলে এটা বুঝবা। এতটুকু লেখো। তারপর বিভিন্ন ধরনের অঙ্গ গঠন। বিভিন্ন ধরনের অঙ্গ গঠন বলতে কি, আমাদের শরীরে, আমি তোমাকে বলছিলাম না যে আমাদের শরীরে যা কিছু আছে, চোখ, মুখ, নাক, কান, হাত, পা, সবকিছু অনেকগুলো কোষ নিয়ে গঠিত, বলছি না? তাহলে এই অঙ্গগুলা গঠিত হওয়ার জন্য কে কাজ করে? কোষ। বিভিন্ন ধরনের কোষ বা কলা মিলিত হয়ে জীবের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। যেমন, এটা বাদ দাও, এটা লেখা লাগবে না। যেমন, যেমন দিয়ে লিখবা যে, ওয়েট, তাহলে তুমি যেমন দিয়ে লিখবা যে চোখ, কান, মুখ, হাত, পা, হৃৎপিণ্ড, ফুসফুস। বৃক্ক, বৃক্ক মানে হচ্ছে যে কিডনি। যকৃত মানে হচ্ছে যে লিভার, ঠিক আছে? প্লীহা, প্লীহা আমাদের বডি একটা পার্ট, এই জিনিসটা এখন লাগবে না তোমাদের। তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে কি, আমাদের দেহের বিভিন্ন অংশ। তুমি লিখবা যে যেমন এই জিনিসগুলো অনেকগুলো কোষ নিয়ে গঠিত, এভাবে লিখবা, অনেকগুলো কোষ নিয়ে গঠিত। গেল। তাহলে আমাদের বিভিন্ন অঙ্গগুলোও কি, অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, চোখ, মুখ, নাক, কান এবং শরীরের ভিতরে যা আছে, কিডনি, লিভার, হার্ট বা যাই বলো, সবকিছু কি অনেকগুলা, এই সব অঙ্গগুলো অনেকগুলো কোষ নিয়ে গঠিত। গেল দুইটা। জীবের দেহ গঠন। আমাদের দেহ যে গঠন হচ্ছে না, দেহ গঠন বলতে কি, কেউ লম্বা, কেউ মোটা, কেউ বাইটটা, কেউ একটু, মানে বডির একটা স্ট্রাকচার আছে না, সবার আলাদা আলাদা। এই স্ট্রাকচারটা ডিপেন্ড করে কার উপর? কোষের উপর, ঠিক আছে? এই স্ট্রাকচারটা হচ্ছে কোষের কারণে। ক্ষুদ্র কোষ থেকে জীবের দেহ হয় এবং ক্রমশ এই কোষ থেকে জীবের দেহ বৃদ্ধি ঘটে। পুরোটাই লিখবা। মানে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ থেকে ফার্স্টে আমাদের দেহ সৃষ্টি হয় এবং এই কোষ থেকেই দেহের বৃদ্ধিটা হয়। খাদ্য উৎপাদন, কোষের কারণে খাদ্য উৎপাদনও হয়। কিভাবে? সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করে। সবুজ উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্ট নামক এক ধরনের প্লাস্টিড থাকে। এই যে দেখো, প্লাস্টিড পড়াইছিলাম, মনে আছে? ওই যে প্লাস্টিড পড়াইছিলাম, এখানে সবুজ যে প্লাস্টিড পড়ছি না, সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। যে প্লাস্টিডটা খাদ্য তৈরিতে সাহায্য করে ওকে বলে ক্লোরোপ্লাস্ট। এগুলো বড় ক্লাস আরো পড়বা, আপাতত জাস্ট মাথায় রাখো যে ক্লোরোপ্লাস্ট নামে একটা প্লাস্টিড আছে। এটা কি করে? সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এই ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে, মানে সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তোমাকে পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ পড়াইছিলাম না, ওখানে পড়ছিলা না যে সূর্যের আলো উপস্থিতিতে পানি কার্বন ডাইঅক্সাইড মিলে খাদ্য তৈরি করে? তো ওই সময় পানি কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্লোরোপ্লাস্টও থাকে। ওখানে প্লাস্টিড জিনিসটা ছিল, আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম যে পরে আরেক অধ্যায়ে পড়াবো। তাহলে এখন বুঝছো প্লাস্টিডটা কি? প্লাস্টিড হচ্ছে যে সবুজ প্লাস্টিড হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট নামক একটা প্লাস্টিড আছে। এই জিনিসটা সবুজ উদ্ভিদে খাদ্য তৈরিতে সাহায্য করে, ঠিক আছে? আর প্লাস্টিড আরেকটা জিনিস কি বলছে, একে বর্ণধার বলে।
গাছের পাতা বা রং যে হয় এই রংটা হওয়ার কারণ হচ্ছে প্লাস্টিড আর কি গেল। তারপর শক্তি উৎপাদন, জীবের জীবন ধারণের জন্য শক্তি প্রয়োজন হয়। এই শক্তি কোথাতে পাই? খাদ্য থেকে জীব শক্তি পায়। ঠিক আছে, আমরা খাদ্য খাই, ওইখান থেকে জীব শক্তি পায়। এখন তুমি বলতে পারো তাহলে এখানে কোষের লাভ কি? কোষ হচ্ছে যে খাদ্য উৎপাদন করে, ওই খাদ্য খাই আমরা শক্তি পাই। ঠিক আছে, তারপর দেখো খাদ্য ও পানি সঞ্চয়। কিছু কিছু উদ্ভিদ কোষ পানি সঞ্চয় রাখে, আবার কোনো কোনো কোষ খাদ্য মজুত রাখে। কিছু কিছু কোষ আছে এগুলো হচ্ছে যে পানি সঞ্চয় রাখে, মানে পানি জমা রাখে। জমা বা সঞ্চয় একই কথা। আবার কিছু কিছু কোষ আছে যে খাদ্য, কেউ পানি সঞ্চয় করে, কেউ খাদ্য সঞ্চয় করে। যেমন দিয়ে দিছে আলু, ফণিমনসা, এগুলো এটা বাদ দাও, আলু লিখিও শুধু। তাহলে দেখো তোমার এটা সৃজনশীলের ঘ নাম্বার আসতে পারে। ঠিক আছে, সিকিউ মানে সৃজনশীলের ঘ নঙে আসতে পারে। আসলে কি করবা, যে কোনো 5টা লিখবা। ঠিক আছে, আর পারলে 6টাই লিখিও, লিখতে পারলে বেটার। তাহলে আমাদের অধ্যায় শেষ। কতক্ষণ ক্লাস হয়েছে? অনেক ছোট। ঠিক আছে, মাত্র 41 মিনিট। আচ্ছা দেখো, এবার তোমাদেরকে একবার অধ্যায় পুরোটা আবার রিভিশন করে দিচ্ছি। আমরা ফার্স্টে দেখলাম কি, অনেকগুলো টপিক দেখলাম, এই টপিকগুলো নিয়ে পড়বো বলছি। তাহলে শুরু করি। কোষ কি? আমাদের জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। কোষ কে বানাইছে, কবে বানাইছে, ওগুলা বললাম এখানে। 1965 সালে রবার্ট হুক বোতলে ছিপি পরীক্ষা করার সময় মোচাকের ন্যায় কিছু বস্তু দেখতে পাচ্ছিল, ওগুলাই হচ্ছে কোষ। ঠিক আছে, সর্বপ্রথম উনি আবিষ্কার করছে। তারপর কলা বা টিস্যু কাকে বলে? অনেকগুলা কোষ মিলে কলা বা টিস্যু হয়। এরপর কোষ যেহেতু একটা অনুবীক্ষণিক যন্ত্র, এটা দেখার জন্য একটা অনুবীক্ষণ যন্ত্র লাগবে। কোষ হচ্ছে যে অনুবীক্ষণিক বস্তু, সরি। তাহলে এই অনুবীক্ষণিক বস্তু দেখার জন্য অনুবীক্ষণিক যন্ত্র লাগবে। অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কিছুক্ষণ পড়লাম। এরপর হচ্ছে যে জীবকোষের প্রকারভেদ পড়ছিলাম। মেইনলি 2 প্রকার, আদিকোষ, প্রকৃত কোষ। আদিকোষ মানে হচ্ছে নিউক্লিয়াস নাই এবং নিউক্লিয়াসের কোনো আবরণও নাই। আবরণ মানে লেয়ার, মনে করো এটা নিউক্লিয়াসের পাশে আরেকটা লেয়ার আছে মনে করো, এটাই আবরণ। ঠিক আছে, আর প্রকৃত কোষ মানে নিউক্লিয়াস আছে, আদিকোষ মানে নাই, প্রকৃত কোষ মানে আছে। আর এই আদিকোষে কি বলছিলাম, আবরণও নাই, এখানে আবরণ আছে। ঠিক আছে, আবার প্রকৃত কোষটা 2 ধরনের, দেহকোষ, জনন কোষ। দেহকোষের কাজ দেহ গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে, জনন কোষের কাজ প্রজননে সাহায্য করে। এবার জীবকোষের মানে আমরা জীবকোষ বলছিলাম কি, জীব 2 ধরনের, উদ্ভিদ, প্রাণী। তাহলে জীবকোষও 2 ধরনের, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদের কোষ এক এক রকম, প্রাণীর কোষ এক এক রকম দেখতে। তাহলে ওগুলা নিয়ে পড়বো এবার আমরা। এর আগে দিয়ে আমরা কি, এই যে আদিকোষ আর প্রকৃত কোষ, এই যে আদিকোষ প্রকৃত কোষের বৈশিষ্ট্য পড়ছি, বৈশিষ্ট্য না পার্থক্য। ঠিক আছে, তাহলে এরপরে যাই আমরা কি করছি, এই যে জীবকোষের গঠন, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, এগুলোর ভিতর কি কি আছে ওই জিনিসগুলো নিয়ে বিস্তারিত পড়ছি। এগুলো তোমাকে জানতে হবে, কিন্তু পরীক্ষার হলে মুখস্থ লিখতে হবে না। ঠিক আছে, মানে তোমাকে বলবে না যে প্রাণী কোষের এই গঠন ব্যাখ্যা করো, এভাবে বলবে না। তোমাকে বলবে প্রাণী কোষের চিত্র আঁকো, উদ্ভিদ কোষের চিত্র আঁকো। তোমাকে চিত্র আঁকা জানতে হবে, পাশাপাশি এই যে কোনটা মানে কি, এগুলো এইভাবে চিহ্নিত করে দেখাই দিতে হবে। যে কয়েকটা পারো অ্যাটলিস্ট চেষ্টা করবা যে যে জিনিসগুলো নিয়ে আমরা পড়ছি, যেমন কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, প্লাস্টিড, কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এই জিনিসগুলো নিয়ে পড়ছি না আমরা। তাহলে চিত্রর মধ্যে শুধু এই কয়েকটা জিনিস দেখাই দিবা, যেমন সেন্ট্রিওল, এটা নিয়ে পড়ি নাই, গোলজি বস্তু, এটা নিয়ে পড়ি নাই, এগুলো দেখানোর দরকার নাই। ঠিক আছে, সেন্ট্রোসোম, এগুলো দেখাই নাই। তোমাকে দেখাইছি কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, নিউক্লিওলাস দেখাইছি, তারপর কি নিউক্লিয়াস দেখাইছি, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়াস দেখাইছি, মাইটোকন্ড্রিয়া দেখাইছি, কোষ গহ্বর দেখাইছি। এই জিনিসগুলো দেখাও। ঠিক আছে, এই জিনিসগুলো দেখাও। এই কই, অ্যাটলিস্ট যে টিক চিহ্ন দিছি এগুলো দেখাবা। সেম উদ্ভিদ কোষ আঁকতে বললে এটা আঁকবা, আঁকি যে জিনিসগুলো নিয়ে পড়ছি শুধু ওগুলো দেখাবা, সবগুলা লিখতে হবে এমন না। ঠিক আছে, এই যে কোষ প্রাচীর, কোষ গহ্বর, তারপর কি নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, এগুলো দেখাবা। তাহলে চিত্র আঁকতে হবে। এখানে এগুলা বলছি, অনেক কিছু পড়ে নিবা। কোষ প্রাচীর মানে হচ্ছে যে এই যে বাইরের যে লেয়ারটা, ঠিক আছে। প্রোটোপ্লাজম মানে ভিতরে জেলির মতো অংশ। কোষ ঝিল্লি মানে হচ্ছে যে এই যে কোষ ঝিল্লি মানে এই যে ভিতরে এটা, ঠিক আছে। এখানে হচ্ছে ভিতরে এটা, আর এখানে হচ্ছে এই যে এটা। কোষ ঝিল্লির কাজ কি, প্রোটোপ্লাজমকে মানে ঘিরে রাখে। এরপর সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম হচ্ছে যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে যে তরল অংশ পাওয়া যায় ওইটা। এরপরে কি আছে আমাদের প্লাস্টিড। প্লাস্টিড কি পড়ছো, অনেকবার বলছি, এটা আর বলতেছি না। কোষ গহ্বর মানে কি, গর্ত, মানে কোষের মধ্যে গর্ত, যেমন এটা, এই যে এটা
মাইটোকন্ড্রিয়া মানে কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে, মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার কেন বলা হয়, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটাও পারবা। এরপরে এখান থেকে আরো কিছু কোশ্চেন দেখাইছি। কোষের প্রাণকেন্দ্র কাকে বলে? নিউক্লিয়াসকে বলে। ক্রোমোজোম কি? ক্রোমোজোম কি বা ক্রোমাটিন বস্তু কি বা ক্রোমাটিন তন্তু কি? একই। ঠিক আছে, কেন্দ্রিকার ভিতর সুতার মতো এই যে পেঁচানো, এই যে দেখো সুতার মতো পেঁচানো, এগুলাই হচ্ছে যে কি? ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন বস্তু। ঠিক আছে, তারপর জীবদেহে কোষের ভূমিকা পড়াইছি। এরপর কি শেষ। ঠিক আছে, এরপরে সৃজনশীল একটা ক্লাস আনবো আমি, ওইখানে শুধু সৃজনশীল বুঝাবো। ঠিক আছে, মানে 10-12টা সৃজনশীল নিয়ে আসবো, গাইডে যে কয়েকটা আছে আনি, কিভাবে অ্যান্সার করছে বা তোমরা কিভাবে অ্যান্সার করবে এই জিনিসগুলো একবার বুঝিয়ে দিব। যদি বা আমার বুঝানো কথা না, তাও আমার ঠেকা পড়ছে যেহেতু বুঝিয়ে দিব, তোমরা বেশি অধম, নাহলে বলবা যে পরীক্ষার হলে লিখতে পারিনি। ঠিক আছে, এবার এমসিকিউ নিজে নিজে পড়ে নিবা, সবগুলো এমসিকিউ পড়ে নিবা, সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে নিবা। ঠিক আছে, মুখস্থ করবা সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ পড়ে নিবা। আর আমি সৃজনশীল আলাদা একটা ক্লাস দিব। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা। সবকিছু নোট করি ফেলো, যদি নোট না করি থাকো নোট করি ফেলো। দেখো তোমাদেরকে হচ্ছে যে ক্লাসগুলো স্লাইড দিয়ে দিই না আমি, দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবা, আমি ওইখানে একটা লিঙ্ক দিয়ে দিছি, এই যে আঁকা কি লেখালেখি করছি না, এগুলার একটা ছবি পাবা আর কি। শুধু তো নোট করতে চাইলে শুধু ওইটা দেখিয়ে করতে পারবা। ওই স্লাইডগুলো খুলবা, সবকিছু তো বুঝছো ভিতরের জিনিসগুলা, ওই স্লাইডগুলো দেখি দেখি এখন শুধু কি করবা, তুলবা খাতায়, বা আগে তুলি ফেললে বেটার।